আপনারা শুনছেন শ্মশানের টান, লিখছেন মধুমিতা মুখার্জি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে দিন 15 জন্য মাসি তার বাড়ি হাওড়ায় থাকতে নিয়ে গেলেন। মাসির শ্বশুরবাড়ি হাওড়ার এক প্রত্যন্ত গ্রামের বর্ধিষ্ণু পরিবার। বাড়িতে প্রতিষ্ঠিত শিব মন্দির আছে। মাসির শ্বশুরমশাইরা 3 ভাই ছিলেন। ওনার পরের ভাই আর ভাইয়ের বউ নিঃসন্তান অবস্থায় মারা যান। ছোট ভাই সংসার ধর্ম না করে অল্প বয়সেই সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেছিলেন। এখন পুরো বাড়ি জুড়ে আছে মেশোদের 5 ভাইয়ের বিশাল পরিবার। বাড়িতে এত কাছাকাছি বয়সের ছেলেপিলে ছিল যে আমি ছোটবেলা থেকেই ওই বাড়িতে যেতেই ভালোবাসতাম। তবে যতবারই গেছি 1-2 দিনের বেশি থাকতে পারিনি। আসলে মায়ের সাথেই যেতাম, আর মা বাড়ি ছেড়ে বেশি দিনের জন্য কোথাও যেতে পারতেন না। এবারে মাসি আর মেশো আগে থেকে বাবার থেকে সমস্ত অনুমতি নিয়ে আমাকে তারপর নিয়ে গেলেন বেশ কদিনের জন্য। এবারে এসে আমার কিন্তু ছোটবেলার মতো অতটাও ভালো লাগছিল না। তার বিশেষ কারণ হলো বল্টু, আমার মাস্তুতো দাদা, এখন পড়াশোনার জন্য সুদূর দিল্লিতে চলে গেছে। অন্য তুতো ভাই বোনেরা থাকলেও ওরা সকলেই আমার থেকে বয়সে ছোট। বল্টু আমার থেকে বছর খানেকের বড় হলেও নাম ধরেই ডাকি। এবারে অবশ্য আমার সঙ্গী হলো পটলা, মাসির সেজো জায়ের ছেলে। ও হ্যাঁ, আরও একজন আমার নেওটা হলো পটলার পোষা নেড়ি কুকুর যমরাজ। কুচকুচে কালো রঙের বলে ওর নাম এরকম রাখা হয়েছে। পটলা এবার ক্লাস 10-এ উঠেছে। অতটাও ছোট নয়। মাসির বাড়ি গঙ্গার ধারে, বেশ অনেকটা জায়গা নিয়ে। বাড়িটা তৈরি চুন সুরকি দিয়ে। মাঝে শ্যাওলা ধরা উঠোন আর তাকে ঘিরে ভাঙা চোড়া দোতলা বাড়ি। মেশো সহ আরো 2 ভাই রেলে চাকরি করেন, আর বড় 2জন ভাই পাকাপাকি ভাবে মন্দিরের পূজা অর্চনা করেন। মন্দির থেকে সারা বছর বেশ ভালোই রোজগার হয়। তবু যে কেন বাড়িটা কেউ সারান না, সেইটা একটা বড় রহস্য। প্রথম দিনই পটলার সাথে গঙ্গা স্নানে যাওয়ার সময় আমার সামনে দেউড়ি থেকে বেশ বড় একটা ইঁট খসে পড়ল। ওটা মাথায় পড়লে যে কি হাল হতো ভাবতেই বুকের মধ্যে ধুকপুক করে উঠল। পটলাকে বলেই ফেললাম, এই তোরা বাড়িটা সারাস না কেন বলতো? একটু হলেই তো মারা যেতাম। পটলার আবার বিজ্ঞের মতো মুখ। চুন সুরকির বাড়ি সারানো সহজ নয় গো পিকলুদা। একদিক সারাবে আর অন্যদিক খসে পড়বে। আমি মনে মনে হাসলাম। কিপটে লোকজন সব। ঘাটে যাওয়ার পথেই ডান দিকে শ্মশানের রাস্তা। খুব নিরিবিলি এই জায়গাটা। সন্ধেবেলা মাসির বাড়ির ছাদে বসলে সব পোড়ার গন্ধ গঙ্গার হাওয়ার সাথে কখনো কখনো ভেসে আসে। ওই গন্ধটা এদের সয়ে গেছে, কিন্তু আমার কেমন গা গুলিয়ে ওঠে। কিন্তু ওই যে চিতা কাঠের সাথে মানুষের কামনা বাসনা সব পুড়ে ছাই হয়ে যায়, আর সেইটা আমার প্রচন্ড ভালো লাগার জায়গা। আগে যতবার এসেছি আমাকে কেউ শ্মশানে যেতে দেয়নি। শ্মশানের রাস্তাটা দেখেই এক ছুটে আমার চলে যেতে ইচ্ছে করছে। আমি পটলার দিকে তাকালাম। ওই চল না, আরে স্নানের আগে শ্মশানটা ঘুরে যাই। পটলা এমন ভাবে হাতে পইতে জড়িয়ে আমার দিকে তাকালো যেন ভস্ম করে ফেলবে। আরে কি হলো? কি হলো? রেগে গেলি নাকি? কি রে? তোমার সাহস তো কম নয়, হ্যাঁ? যদি আর একবার শ্মশানে যাওয়ার কথা বলো না, আমি 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 মেজমাকে বলে দেবো। বেশি মেজমা দেখাস না তো। আমি যাব, আলবাত যাব। গিয়ে দেখো, দেখো না কি হয়। এই পুঁচকে ছোঁড়া, তুই আমাকে শশাচ্ছিস? হ্যাঁ, শশাচ্ছিস তুই আমাকে? আর কিছু না বলে পটলা গটগট করে গঙ্গার ঘাটের পথ ধরল, আর আমিও গম্ভীরভাবে ওর পিছু নিলাম। আর মনে মনে স্থির করে নিলাম যে আমাকে শ্মশানে যেতেই হবে, আর সেটা একা। বাড়ি ফিরে আমার বর্তমান বাসস্থান মানে বল্টুদার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে রইলাম, যাতে পটলা না ঢুকতে পারে। যমরাজ দেখি জানলা দিয়ে মুন্ডু গলিয়ে আমার উপর নজর রাখছে। ধর বেটা পটলার চর বলে ওর নাকের ডগায় জানলাটা ধরাম করে বন্ধ করে দিলাম।
পটলা মনে হয় বুঝেছে যে আমি রেগে আছি, তাই আর এমুখো হয়নি। দুপুরের খাবার খেতে বাড়ির ছোট সদস্য নিষ্ঠা ডাকতে এলো। খাবার তৈরি, চলো তোমায় খেতে ডাকছে। খেতে বসেই বুঝলাম পটলার কাজকর্ম। মাসির গলায় স্পষ্ট সুর। এ বাড়ির কেউ শ্মশানে যায় না, তুইও যাবি না। কিন্তু বাড়ির কেউ মারা গেলেও যায় না। না, নিজেদের জমিতে পুড়িয়ে দি। তুই পিছনের খিড়কির দৌড় দিয়ে আমাদের মজা পুকুর অব্দি দেখেছিস, তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে আমাদের বাগান অবধি। সেইখানে মৃত পরিজনদের পুড়িয়ে আমরা স্মৃতিফলক বানিয়ে রাখি। আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে উঠে পড়লাম। পটলার দিকে একবারও তাকালাম না। দাওয়ায় বেরিয়ে নিষ্ঠাকে ইশারায় ডাকলাম, ওই এদিকে চল না, তোদের বাগানটা একটু দেখে আসি। কি? সে তুমি একা যাও, ওখানে সেই দাদুটা থাকে, আমি যাব না। আরে শোন, বলেই এক ছুটে পালিয়ে গেল। আর আমারও মাথাটা গরম হয়ে গেল। এদের বাড়ির ছেলেপুলেগুলো এত ভীতু কেন কে জানে। নিজেই চললাম খিড়কির দরজা দিয়ে বাগানের দিকে। পেছনে খচর মচর আওয়াজ হতে দেখি যমরাজ আসছে। তাও ভালো, মজা পুকুরের পাড় দিয়ে পায়ে চলা রাস্তা ধরে চলতে চলতে বেশ জংলা একটা জায়গায় এসে পড়লাম। জারুল, আম, কাঁঠাল, বট, অশ্বত্থ, এমনকি বাঁশ ঝাড়ও আছে। এটা বাগান, তাহলে জঙ্গল কেমন হয়? চারিদিক থেকে এই ভর দুপুরেও ঝিঁঝি পোকার ডাক আসছে, এছাড়া আর কোনো শব্দ নেই। কিন্তু বড়ই আশ্চর্য ব্যাপার, পাখিও নেই নাকি বাগানে? চিন্তা ভাবনার মাঝে যমরাজের ঘেউ ঘেউ ডাক শুনে চমকে উঠে পিছনে ফিরে দেখি আমার ঠিক পিছনে এক হাত দূরে একটা মরা শালিক পাখি পড়ে আছে। আর যমরাজ প্রায় 10 হাত দূরে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে। ওর লেজ ঝুলে গেছে, দেখে মনে হচ্ছে কিছু একটা দেখে ভয় পেয়েছে। আমি তাকাতেই কিরকম ভাবে একটা আমার দিকে দেখতে দেখতে পিছন ফিরে দৌড় দিল। শুনেছি পশু পাখিরা নাকি আগে থেকে বিপদের আভাস পায়, সেরকম কিছু কি? তবে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আবার মরা শালিকটার দিকে চোখ যেতে আমারও মনে হলো এই জায়গাটা আর যাই হোক স্বাভাবিক নয়। আমি তো ওখান দিয়ে এলাম, কই তখন তো শালিকটা ছিল না, নাকি ছিল আমি দেখিনি। না, নিজেই নিজের মনকে প্রবোধ দিলাম, এটা তো বাড়ির বাগান, কি বা হতে পারে? আরে সেরকম কিছু হলে মাসি কি আর বলতো না, শ্মশানে যেতে বারণ করলে? মনকে শান্ত করে আবার সামনের দিকে হাঁটতে থাকলাম। এই জায়গাটা অপেক্ষাকৃত কম গাছপালাওয়ালা, বেশ সূর্যের আলোয় আলোকিত। তবে কিরকম একটা আষ্টে গন্ধ, একটা অদ্ভুত আষ্টে গন্ধ ভেসে আসছে কোথা থেকে। একটু ধীর পায়ে সামনে এগোতে গিয়ে মনে হলো কেউ যেন আমাকে লক্ষ্য করছে। আশেপাশে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আরো একটু এগোতেই সামনে একটা বড় বড় ঘাসওয়ালা ফাঁকা মতো জায়গায় সার দিয়ে 5-6টা সাদা রঙের সিমেন্টের বেদি মতো দেখলাম। প্রতিটার উপরে ছোট ছোট 1 হাত মাপের মন্দিরের মতো করা, আর তার ভিতরে ফাঁকা কুলুঙ্গি। একটু এগিয়ে দেখলাম প্রতিটা বেদিতে শ্বেত পাথরের ফলকে নাম লেখা আছে, আর সাথে জন্ম মৃত্যুর তারিখ। ভালো করে নামগুলো আর পড়লাম না, এই পরিবারের কাউকেই তো তেমন চিনি না। স্মৃতিফলকগুলোর থেকে প্রায় 30 ফুট দূরে আবার গাছপালা দেখতে পেলাম। একবার ভাবলাম ঘরে ফিরে যাই। পরক্ষণেই মনে হলো কতটা জায়গা আছে একবার দেখি যাই। ঘড়িতে দেখলাম সবে দুপুর 3টে হয়েছে, তার মানে অন্ধকার হতে ঢের দেরি আছে। মাঠ মতো জায়গাটা পেরিয়ে আবার গাছে ছাওয়া জায়গাটায় ঢুকতেই একটা বিকট পচা গন্ধ প্রকট হয়ে উঠল। তার কিছুটা দূরেই ভাঙাচোরা পাঁচিল, আর তার গা ঘেঁষে একটা কুঁড়ে ঘরের মতো চোখে পড়ল। তার মানে এটাই বাগানের সীমানা। কিন্তু এখানে ঘর কোথা থেকে এলো?
কে থাকে এই ঘরে? এই যে আমি থাকি, আমি থাকি এই ঘরে। আচমকা ঘাড়ের কাছে কারো নিঃশ্বাসের শব্দ আর সাথে বজ্রগম্ভীর গলা শুনে ফিরে তাকালাম। দেখলাম সারা শরীর কালো ছেঁড়া আলখাল্লার মতো পোশাকে ঢাকা একজন প্রায় 6 ফুট মাপের বয়স্ক মানুষ সোজা দাঁড়িয়ে আছেন, আর তার গা থেকেই ওই পচা গন্ধ আসছে। সারা গায়ে ছাই মাখা, আর লোকটার একটা চোখ কানা। পোশাকটা দেখেই মনে হচ্ছে 7 জন্মে কাঁচা হয়নি, ছেঁড়া ফাটা আর নোংরা। হ্যাঁ, আপনি আপনি কে? আমি তোর মাসির ছোট শ্বশুর, মানে তোর মেশোর ছোট কাকা। হ্যাঁ, আপনি তো সাধু হয়ে। হ্যাঁ হ্যাঁ, গৃহত্যাগ করেছিলাম আমি। বহু বছর কঠোর তন্ত্র সাধনা করেছি, শ্মশানে, জঙ্গলে, পাহাড়ে। আবার নতুন করে শুরু করব বলে এখানে আসতে হয়েছে আমায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এরকম ভাবে থাকেন কেন? মানে বাড়িতে থাকতে পারেন না? কত জায়গা আপনাদের বাড়িতে। হুম, বাড়ি? এই শুনে লোকটা ভয়ানক জোরে হেসে উঠল, আর তার হলুদ দাঁতগুলো ঝিলিক দিয়ে উঠল। এই যে ঘরটা দেখছিস, এক সময় এটা এ বাড়ির বৌদের আঁতুর ঘর ছিল। মানে এখানে বাচ্চা বিয়ত। আমিও হয়েছিলাম এই ঘরে। এখন তো বাচ্চা বিয়তে সব হাসপাতাল ছোটে। গুরুর নির্দেশে আমাকে সেই ঘরেই ফিরতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে। মানে দাদু দাদু আমি এবার যাই। কোনো রকমে ঢোক গিলে কথাটা বললাম। আসলে লোকটার গায়ের গন্ধে আমার বমি পাচ্ছিল, আর কিরকম ভয়ও করছিল। সে যেতে চাইলি যা যা, তবে শ্মশানটা দেখবি না? আমি তো তাজ্জব। ওনার কথা শুনে মনে হলো লোকের মনের কথা ইনি সহজেই বুঝে যান বোধহয়। শুনেছিলাম সাধনা করলে মানুষের অনেক ঐশ্বরিক ক্ষমতা হয়। না, এবারে ওনার প্রতি ভয়ের থেকে আমার মনে ভক্তিভাবটাই প্রবল হয়ে উঠল। আরে আমি তো যেতে চাই, কিন্তু বলে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়ির কাঁটা সেই 3টের ঘড়ি আটকে আছে। নতুন ঘড়ি, তার হলো কি? আজ সকালেও তো দম দিয়েছিলাম। যেতে যেতে চাস তো? হ্যাঁ হ্যাঁ, যেতে, কিন্তু কিন্তু এখন তো। না না, এখন না। সে নির্দিষ্ট সময় আছে। শ্মশানে সাধনার জন্য যাওয়ার নির্দিষ্ট সময় আছে। না, আসলে মাসি বারণ করেছেন শ্মশানে যেতে। আপনাদের বাড়ির নাকি কেউ যায় না। আরে ছাড় তো, ছাড় ছাড় ছাড়। যায় না? আরে আমি তো যাই। আর শ্মশানে না গেলে সাধনা করবি কি করে করবি? আমি কোঁকিয়ে উঠে বললাম, আমি তো এমনি যেতে চাই দাদু। আমি সাধনা করতে যেতে চাই না। কিন্তু তোর মধ্যে লক্ষণ আছে সাধনার, আছে। কোনো চিন্তা নেই। যে কদিন আছিস আমার সাথে একটু থেকে দেখ কেমন লাগে। তোকে না টানলে চলে যাবি। কে তোকে আটকাচ্ছে? কে আটকাচ্ছে? তাহলে কখন নিয়ে যাবেন শ্মশানে? তুই ফিরে যা,
ফিরে যা এখন। ও আমি সময় মতো ডেকে নেব। যা যা। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যাই বলেই পিছন ফিরে হাঁটা লাগালাম। পা দুটো যেন খুব ভারী লাগছে। মনে হচ্ছে এক ধাক্কায় বয়সটা যেন 4 গুণ বেড়ে গেছে। আকাশটা অন্ধকার হয়ে গেছে। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়তে দেখি ঘড়ি চলছে, আর কাঁটা প্রায় 5টার ঘর ছুঁয়েছে। তার মানে এতক্ষণ সেই দাদুটার সঙ্গেই কথা বলছিলাম, আর ঘড়িটা তো একটু আগেও বন্ধ হয়ে 3টের ঘরে ছিল। কিভাবে এতটা সময় এগিয়ে গেল? বেবাক ফাঁকা মাথা আর বিধ্বস্ত শরীর নিয়ে বাড়ির দিকে চললাম। খিড়কির দৌড়ে পৌঁছে দেখি পটলা আর যমদূত দাঁড়িয়ে আছে। আমায় দেখে যমদূত লেজ নেড়ে আহ্লাদ প্রকাশ করল। পটলা যদিও কাছে ঘেঁষল আর আমাকে সাবধান করতে লাগলো মিহি স্বরে। মেজমা, মেজমা তোমার উপর খুব রেগে গেছে গো। নিষ্ঠা বলে দিয়েছে তুমি বাগানে গেছো। যাও না, যাও যাও। আমার খুব রাগ হয়ে গেল। আমি সোজা মাসির ঘরে গেলাম। শোনো, আমি কালকেই চলে যাব। সে কি? কেন? তোমাদের বাড়িতে না বড্ড বিধিনিষেধ। শ্মশানে যেতে দেব না, এমনকি বাগানেও যেতে দেব না। আসলে একা একা কি তুমি- বলতে চাও? কি বলতে চাও কি তুমি? 18 বছরের একটা ছেলে একা বাগানে যেতে পারে না? ওখানে আমার খুড়শ্বশুর থাকেন, তিনি চান না ওখানে কেউ যাক, আর তাই তো- বাজে কথা বলো না, বাজে কথা বলো না। উনি খুবই ভালো মানুষ, আমার সাথে অনেক কথা বলেছেন। আচ্ছা, ঘরে গিয়ে বস, আমি তোর জন্য খাবার পাঠাচ্ছি। মাসিকে কেমন একটু সন্ত্রস্ত দেখালো যেন। তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। একটু পরে বল্টু তার ঘরে বসে লুচি, আলুর দম, সন্দেশ খেতে খেতে মনে হলো ফালতুই ঝামেলা করছি। মাসিকে অমান্য করারই বা দরকারটা কি? দিব্যি আছে যত্নে। বুড়োটা আবার কি সব সাধনা টাধনার কথা বলছিল। দৌড়, যাব না শ্মশানে। মাসি যদি জানতে পেরে বাবাকে বলে দেন, তাহলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এমনিতেই আর যে ভাষায় মাসির সাথে কথা বললাম, সেটাই বাবার কাছে বকা খাওয়ার জন্য যথেষ্ট। শ্মশানে যাব না, এইটা মনস্থির করে নিয়ে বেশ হালকা লাগছিল। পটলার যমদূতের সাথে খানিকক্ষণ গঙ্গার ধারে ঘুরে এলাম। সারা দুপুর হাঁটা চলার জন্য ক্লান্ত তো ছিলামই, সাথে রাতে পাঁঠার মাংসের মহাভোজ। আহা, খেয়ে দু চোখ একেবারে ঘুমে জড়িয়ে এলো। সবে ঘুম চোখটা জড়িয়ে এসেছে, এমন সময় হঠাৎ করে বাইরে বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হলো। আমি উঠে জানলাগুলো বন্ধ করে দিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। আজ বাগানে হাঁটাহাঁটি করে বড্ড পরিশ্রম হয়েছে, তাই আর চোখ খুলে রাখতে পারছি না। শোয়ার মিনিট 5-এর মধ্যেই বিদ্যুৎ চলে গেল। গন্ড গ্রামের এই এক বিপদ। একটু ঝড় বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায়। আর মশাগুলো কিভাবে যেন মশারির বাইরে দিয়েই আমার হাতে পায়ে হুল ফোটাতে শুরু করেছে। জানলা বন্ধ, আর তার উপর বিদ্যুৎ নেই, তাই সারা ঘর কিছুক্ষণের মধ্যেই ভ্যাপসা গুমোট হয়ে উঠল। না, আর ঘুমানোর উপায় রইল না। এদিকে লুচি আর পাঁঠার মাংস গরম পেটের মধ্যে প্রায় যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আমি উঠে পড়ে কোনো রকমে পাশের টেবিল থেকে মোমবাতি আর দেশলাই নিয়ে আলো জ্বালালাম। তারপর দক্ষিণের জানলাটা খুলে চেয়ার টেনে তার সামনে বসলাম। বাইরে কৃষ্ণপক্ষের অন্ধকারের বুকে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে আকাশের বুক ফালা ফালা করে দিচ্ছে। বৃষ্টির জল ঘরে ঢুকে আমার সারা গায়ে আদর করে দিয়ে যাচ্ছে। চেয়ারে বসে জানালার ধাপিতে পা তুলে দিয়ে আরামে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি খেয়াল নেই। একটা বিচ্ছিরি রকমের কুট গন্ধে সারা ঘর ভরে গেল। আবার ঘুম থেকে জেগে উঠে বুঝতে পারলাম বৃষ্টির তোড় অনেকটাই ধরে এসেছে, অথচ বজ্রপাত হয়েই চলেছে। মনে হচ্ছে যেন আজ পৃথিবী স্বয়ং নিষ্ঠুর ধ্বংসলীলায় মেতেছে। গন্ধটা বাইরে থেকে আসছে বুঝতে পারছি, তবুও গরমের ভয়ে জানলাটা বন্ধ করতে পারছি না। হঠাৎ মনে হলো দেউড়ি দিয়ে কেউ একজন বাড়ির বাইরে হেঁটে চলে গেল। মোমবাতির আলো যেটুকু বাইরে পড়েছে তাতে কে গেল তা বোঝা সম্ভব নয়। একজন সদ্য প্রাপ্তবয়স্ক যুবকের মন ভেতর থেকে বলে উঠল, এ নির্ঘাত কোনো চোর বাটপার হবে। দুর্যোগের সুযোগ নিয়ে বাড়ি থেকে কিছু সরিয়ে নিয়ে যাচ্ছে।
তার এখনই পিছু নেওয়া দরকার। কাল বিলম্ব না করে আমি চটিটা পায়ে গলিয়ে নিয়ে ঘরের খিল খুলে বেরিয়ে পড়লাম। আমার ঘরের পাশ দিয়েই দেউড়ি দিয়ে বাইরে যাওয়ার রাস্তা। আমি বেরিয়ে দেখলাম অন্ধকারে আমার প্রায় 10 হাত দূরত্বে কেউ একজন হেঁটে যাচ্ছে। আমিও 7-5 না ভেবে তার পিছন পিছন চলতে লাগলাম। মনে মনে ভাবলাম, চোর ধরে আমি মাসির বাড়ির সবার চোখে নিজের বীরত্ব প্রমাণ করতে পারবো। আর ঠিক তখন পটলার চোখ মুখ যে কেমন হবে এই চিন্তা করে দ্বিগুণ উৎসাহে হাঁটার গতি বাড়িয়ে দিলাম। সামনের লোকটার চলার গতিও আমার সঙ্গে বেড়ে গেল। বৃষ্টিতে কাদামাখা পথে পিছলে পড়ার ভয়ে ছুটতেও পারছি না। আবার সেই কূট গন্ধটা চারপাশে প্রকট হয়ে উঠল। সেই গন্ধকে অগ্রাহ্য করেই আমি চলতে লাগলাম। হঠাৎ দেখলাম সামনের লোকটাকে অন্ধকারে দেখা যাচ্ছে না। দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে কিছুই বুঝতে পারলাম না। এবারে গতি কমিয়ে এগোতে গিয়ে কিছু একটাতে পায়ে হোঁচট খেলাম। মনে হলো মাটির হাঁড়ি গোছের কিছু একটা হবে। সেটাকে পা দিয়ে সরিয়ে এগোতেই কিছু দূরে অন্ধকারের বুকে ধিকি ধিকি আগুনের শিখা দেখতে পেলাম, আর তার সাথে মাংস পোড়ার গন্ধ। আগুনের আভায় চারপাশ অস্পষ্ট, কিন্তু দেখা যাচ্ছে। সেই আলোয় চারদিকে অজস্র পোড়া কাঠের টুকরো আর ভাঙা মাটির হাঁড়ি, পাটকাঠি, ইতস্তত ছড়িয়ে থাকা বালিশ, বিছানা দেখে বুঝলাম আমি শ্মশানে এসে পড়েছি। কিন্তু লোকটাকে তো কোথাও দেখতে পেলাম না। অবশ্য লোকটাকে না দেখতে পেয়েও আমার মনে তেমন একটা অনুভূতি হলো না, কারণ তখন আমার মনের মধ্যে শ্মশানে একা একা মাঝরাতে আসার এক রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে। আমি আস্তে আস্তে ছড়িয়ে থাকা মৃত মানুষের ব্যবহৃত জিনিসপত্রে চোখ বোলাতে বোলাতে আগুনের উৎসের দিকে এগোতে থাকলাম। একটু এগিয়েই বুঝতে পারলাম যে আগুনটা চিতার আগুন নয়। কোনো একজন লম্বা পুরুষ কাঠে আগুন জ্বালিয়ে কিছু একটা পোড়াচ্ছেন, আর মাংস পোড়ার গন্ধ তার থেকেই আসছে। হঠাৎ সেই ব্যক্তি আমার উপস্থিতি বুঝতে পেরে আমার দিকে ফিরে সোজা হয়ে দাঁড়ালেন। আমি সবিস্ময়ে দেখলাম ছোট দাদু। তার একটা চোখ দিয়ে জলজলে ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছেন। তার সারা গায়ে হাড়ের মালা ঝোলানো, পরনে ছেঁড়া আধহাতি কাপড়, আর হাতে একটা মানুষের আধপোড়া পা। সেই দৃশ্য দেখে ভয়ে আমার সারা শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হলো জলজ্যান্ত পিশাচের সামনে দাঁড়িয়ে আছি। এমন অবস্থা হয়েছে যেন আমার শরীরে আর কণামাত্র শক্তি অবশিষ্ট নেই। বয়সটা যেন এক ধাক্কায় বেশ কয়েক গুণ বেড়ে গেছে। আগের দিন বাগানে গিয়েও আমার ঠিক এই একই অনুভূতি হয়েছিল। ছোটদাদু যেন জানতেন আমি আসব। অদ্ভুত এক গলার স্বরে কিছু শব্দ ছুঁড়ে দিলেন। এসে গেছিস, আয় আয়, বস বস। বলে পাশে একটা পোড়া কাঠের পাঁজা দেখালেন। উনি কি বলতে চান? যে আমি পোড়া কাঠের পাঁজার উপর বসবো? ঘৃণায় আমার চোখ মুখ বিকৃত হয়ে গেল, গা গুলিয়ে উঠল, বিভৎসতায় বমি পেল। আমি দৃঢ় স্বরে প্রতিবাদ করলাম, আমি আর এখানে একটু থাকবো না। আমি থাকবো না এখানে, আমি চললাম। উনি অবিকৃত স্বরে গম্ভীর হয়ে উঠলেন। শ্মশানে ঘেন্না? হ্যাঁ, মরলে তো লোকের কাঁধে চেপে এখানেই পুড়তে আসবি, সেটা বুঝি খেয়াল নেই? সে যখন আসতে হবে আসবো নিশ্চয়ই। তা বলে মানুষের মাংস পুড়িয়ে খাবো না, এটা নিশ্চিত। কেন কেন কেন? পাঁঠার মাংস যে খেলি সেটা ঘেন্নার নয়? মৃত পশুর মতো মৃত মানুষের আত্মাও দেহ ছেড়ে চলে যায়, তখন তো আর কোনো অসুবিধে নেই। আর তোরা তো মাংস খাওয়ার জন্য পশুগুলোকে খুন করিস। খুন? সেখানে আমি তো মৃত মানুষের মাংস খাচ্ছি। হ্যাঁ, জয় মহাকাল, জয় মহাকাল, জয় মহাকাল বলে আকাশ কাঁপিয়ে হুঙ্কার দিয়ে উঠলেন। ওনার হুঙ্কারে আমার গলা বুক শুকিয়ে গেল। আমি কোনো রকমের শক্তি সঞ্চয় করলাম। আপনি তো সাধু মানুষ, এসব কেন করছেন?
আমি শুধু সাধু না, আমি অঘোরী, বুঝেছিস? অঘোরী। আমি জন্ম মৃত্যুর চক্রে বিশ্বাস করি না। শিবের থেকেই আমাদের জন্ম, আর শিবেই আমাদের বিনাশ। আমি শিবের ভক্ত। মল মূত্র পচা মরা কুৎসিত কোনো কিছুই আমাদের কাছে ব্রাত্য নয়। আমরা তার ঊর্ধ্বে উঠতে পেরেছি। কিন্তু কিন্তু আপনাদের বাড়িতে তো প্রতিষ্ঠিত শিব মন্দির আছে, আর সেখানে তো কত নিষ্ঠা ভরে পুজো হয়। চুপ কর বিয়াদব, চুপ। আমাদের পরিবারের শিব মন্দিরে নিষ্ঠা ভরে ব্যবসা হয়, ব্যবসা, বুঝলি, ব্যবসা। লোকজনের দেওয়া পুজোর টাকায় ওদের পেট চলে। ভণ্ড ভণ্ড সব। আমি বিশ্বাস করি না। আমি ওদের কাউকেই বিশ্বাস করি না। আমার কিন্তু তা মনে হয় না। আর যদি তাই হয়, তবে আপনি ওদের ভণ্ড আচরণের প্রতিবাদ করে মন্দিরেই তো নিষ্ঠা ভরে পুজো পাঠ করতে পারতেন। না, পারতাম না। আমি আজ থেকে প্রায় বিগত 20 বছর বিভিন্ন শ্মশানে, বনে, পাহাড়ে, প্রান্তরে ঘুরে সাধনা করেছি। প্রথমে এই শ্মশানেই আমার গুরুর দেখা আমি পাই। তার হাত ধরে আমার সাধনার শুরু। উপদেবতা কর্ণ পিশাচীর সাধনায় সিদ্ধি লাভ করি এই শ্মশান ঘাটে। উনি আমায় আগে ভাগে সব খবর কানে কানে জানিয়ে দিয়ে যান, যেমন তোর আসার খবর জানিয়ে গেছেন। প্রথম সিদ্ধি লাভ করার পর ভেবেছিলাম গ্রামের মানুষের উপকার করব। অনেকে আসতো আমার কাছে, জানিস, অনেকে আসতো। বলে বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি স্পষ্ট দেখলাম ওনার চোখের কোণে জল। নিজেকে একটু সামলে নিলেন উনি। এই গ্রামে এক ভণ্ড জ্যোতিষী ছিল। সে একটা জাতি ছিল চাঁড়াল। আমার জন্য তার ব্যবসার ক্ষতি হচ্ছিল বলে সে একটা কুটিল খেলা খেললো। গ্রামের লোকেদের বোঝালো যে যেহেতু আমি শ্মশানে থাকি, তাই আমাদের পরিবারের কোনো মানুষের সাথে গ্রামের কারোর জল চল থাকবে না। আর পুরোহিত হিসেবেও আমাদের বাড়ির কেউ কোনো পরিবারে কাজ করতে পারবে না। 1 মাসের মধ্যে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত শিব মন্দির জনমানবহীন হয়ে গেল। ছেলেদের কাজ নেই, দাদাও বসে থাকে ঘরের মধ্যে। তখন আমার দাদা গ্রামের প্রধানকে গিয়ে অনুরোধ জানালো পরিবারকে এক ঘরে করতে না। প্রধান দাদাকে প্রস্তাব দিলেন যে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে তাড়িয়ে দেওয়ার জন্য। দাদা বলল, যেহেতু সমস্ত সম্পত্তির আমি অর্ধেক মালিক, তাই উনি আমাকে বঞ্চিত করতে পারেন না। তবে সকলের সামনে কথা দিলেন যে আমাদের পরিবারের কেউ আর কখনো শ্মশানে যাবে না। পরিবারের মৃত ব্যক্তিদের সৎকার বাড়ির চৌহদ্দির মধ্যে জমিতেই হবে। তারপর আমার দাদা আমার কাছে এসে অনুরোধ জানালো এই শ্মশান ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য। কাপুরুষ! দাদার কাপুরুষতা দেখে ঘেন্নায় আমি চলে যাই। তবে যাবার আগে বলে গেছিলাম ও বেঁচে থাকতে হারে মুখ হব না। আর আমার শক্তি বলে অভিশাপ দিয়েছিলাম ওদের বাড়ি কোনোদিন সারানো যাবে না। একদিন ওই বাড়ি ভেঙে সব কটা মরবে। সেই থেকে যতবার বাড়ি সারাতে গেছে মিস্ত্রিরা আঘাত পেয়ে পালিয়ে গেছে। একটা তো ইট মাথায় পড়ে মরে হচ্ছে। এখান থেকে আমি অনেক জায়গায় ঘুরে সাধনা করেছি। বড় ভয়ানক সেসব সাধনা। এই তো কিছুকাল আগে পশুপতি মন্দিরের সামনে নতুন গুরুর সন্ধান পাই। তার আদেশেই আমার জন্মস্থানে ফিরে আসা। এইখানেই আমার মোক্ষ লাভ হবে। হ্যাঁ, হবে। কি হবে না?
হবে না, বলো বলো। বলে হলুদ দাঁত বের করে হাহা করে উন্মাদের মতো হাসতে লাগলেন। হাসির চোটে পাশের আঁশশাওড়া গাছ থেকে একটা পেঁচা ডাকতে ডাকতে উড়ে গেল। আমার মনে হলো, এ কি মানুষ না সাক্ষাৎ শয়তান? কোনো পিশাচ ছাড়া মানুষের মৃত্যুতে এত উল্লাস তো হওয়ার কথা নয়। আমার ভাবনার সাথে সাথেই ওনার অট্টহাসির যুগলবন্দির মাঝেই দূরে কোথাও শব্দ করে বাজ পড়ল। পুরো পিলে চমকানো সেই আওয়াজ। নরপিশাচের হাসি বন্ধ হয়ে গেল। এক হাত মুঠি করে ডান কানটা ঠেকে চুপ করে দাঁড়িয়ে মাথা নাড়তে লাগলেন। তারপর হঠাৎ আমার দিকে তাকালেন। তোকে আমার উত্তর সাধক করব, বুঝলি? খবর এসেছে সাধনার উপযুক্ত সব পাওয়া গেছে। বলে হাত থেকে মানুষের আধপোড়া পাটা ছুঁড়ে ফেলে দিয়ে উন্মাদের মতো দুহাত তুলে নাচতে লাগলেন আর বলতে লাগলেন, কতদিন পরে এই সুযোগ, কতদিন পরে এই সুযোগ। শালা ভণ্ড জ্যোতিষী, তোর নাতির সবই হবে আবার সব সাধনা। মরেছে বেটা, মরেছে বেটা, বাজ পড়ে মরেছে, মরেছে মরেছে। আমি হতবম্বের মতো দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারছিলাম কোনো রকমের সম্মোহিনী শক্তি আমাকে বেঁধে রেখেছে। এর হাত থেকে আমার নিস্তার নেই। আমার ভূমিকাটা এখানে ঠিক কি? আমার চিন্তার মাঝখানে উনি আমাকে উদ্দেশ্য করলেন। তুই সোজা পশ্চিম দিক ধরে হাঁটতে থাক। কিছুটা গেলে দেখবি একটা ঝলসানো জারুল গাছের নিচে একটা পূর্ণবয়স্ক যুবকের বজ্রপাতে মৃতদেহ পড়ে রয়েছে। সেটা যেভাবে হোক আমার কাছে নিয়ে আয়। দুটো কথা মাথায় রাখবি, কোন রকম চালাকি করবার চেষ্টা করলে ফল কিন্তু মারাত্মক হবে। আর কোনো দিকে তাকাবি না। আর মনে রাখবি, আমি তোর সাথেই থাকবো, তাই কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আজকের এই কৃষ্ণপক্ষের মঙ্গলবারে সাধনার উপযুক্ত সব পাওয়া গেছে, পাওয়া গেছে। আমি আজ সব সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেই আমার জীবন সার্থক। তুইও আমার সাধনার ফল কিছুটা পাবি। যা 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 যা, হাঁ করে দাঁড়িয়ে থাকিস না। যা যা যা। আমি কুঁকিয়ে উঠলাম, না না, আমি সব আনতে পারবো না। আমাকে ছেড়ে দিন, আমি পারবো না, আমাকে সব আমি পারবো না। আশ্চর্য ব্যাপার তো, তোকে কি আমি ধরে রেখেছি নাকি? পালে চলে যা, চলে যা, যেখানে খুশি চলে যা। উনি মুখে যাই বলুন, আমি বেশ বুঝতে পারলাম যে আমার নিস্তার নেই। আমি বাধ্য এর কথা মতো চলতে। নিরুপায় হয়ে ওই স্বল্প কাঠের আগুনের আলোয় ঘন অন্ধকারে পশ্চিম দিকে চলতে লাগলাম। এক সময় সেই ক্ষীণ আলো মুছে গেল। নিকষ কালোর মধ্যে দিয়ে সোজা চলতে লাগলাম। আমি যেন নিজের মধ্যে নেই। কোনো এক চালিকা শক্তি ভেতর থেকে আমায় চালিয়ে নিয়ে যাচ্ছে। আমার ঘাড়ের কাছে কারো নিঃশ্বাসের শব্দ বরাবর টের পাচ্ছি। বেশ অনেকটা পথ অন্ধকারে চলতে চলতে একটা মানুষের শরীরে পা লাগলো বলে মনে হলো। এমন সময় মোমের আলোর মতো মায়াবী আলো কোথা থেকে সামনে পড়ল। দেখলাম আমি একটা অর্ধেক ছলসানো জারুল গাছের নিচে দাঁড়িয়ে আছি। আর সামনে একটা প্রায় 6 ফুট লম্বা সুন্দর মুখের যুবকের দেহ পড়ে আছে। কানের ভিতর স্পষ্ট শুনতে পেলাম, মৃতদেহটাকে কেউ যেন আমাকে মৃতদেহটাকে বহন করে নিয়ে আসার নির্দেশ দিচ্ছে। আমি গায়ের জামাটা খুলে মৃতদেহের পায়ের সাথে বেঁধে আবার যেদিক দিয়ে এসেছিলাম সেদিকেই চলতে লাগলাম। হঠাৎ একটা মোটকা গন্ধ নাকে এলো। অন্ধকারে চারপাশে তাকিয়ে আমার বুক শিউরে উঠল। চারিদিকে বেশ কয়েক জোড়া চোখ জ্বলছে নিপছে, জ্বলছে নিপছে। আমি ভয় পেয়ে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে বুঝতে পারলাম জ্বলন্ত চোখগুলো আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি ভয়ের চোটে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করে দিলাম।
হঠাৎ কাছেই কোথাও বজ্রপাতের ভয়ানক শব্দ হলো। সেই আলোয় দেখলাম আমাকে শিয়ালের দল চারিদিক থেকে ঘিরে ধরেছে। এদের চোখগুলোই অন্ধকারে জ্বলছিল। সঙ্গের মৃতদেহই যে তাদের টেনে এনেছে তাতে কোনো সন্দেহ নেই। হঠাৎ করে কোথা থেকে হুড়মুড়িয়ে ঝড় ছুটে এলো, আর সাথে এলো শিলাবৃষ্টি। মাথার উপর শিলা পড়ে মনে হলো মাথা আমার ফেটে গেছে। তবে শিলাবৃষ্টি শুরু হতে একটা উপকার হলো, শিয়ালের দল পালিয়ে গেল। আমি আবার পথ চলতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই সেই শ্মশানে আগের জায়গায় ফিরে এলাম। আমার বয়ে আনা সব দেখে ছোটদাতুর মুখে চকচকে হাসি ফুটে উঠল। উনি মন্ত্রোচ্চারণের ভঙ্গি করতে লাগলেন। যষ্টিবিদ্ধং খড়গবিদ্ধং পয়োমৃতং বজ্রবিদ্ধং সর্পদষ্টং চাণ্ডালঞ্চা বিভূতকম তরুণং সুন্দরম শরং রণে নষ্টং সমুজ্জ্বলম পলায়নবিষণচ্চ সম্মুখে রণবর্তিনাম। অর্থাৎ যে চণ্ডাল যষ্ঠী শূল খড়গ বা বজ্রের আঘাতে কিংবা সর্পদংশনে প্রাণ ত্যাগ করেছে, অথবা অভিভূত জলমগ্ন বা সম্মুখ যুদ্ধে পালাতে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে, সে যদি সুন্দর কান্তি বিশিষ্ট শৌর্যবান ও তরুণ বয়স্ক হয়, তাহলে সব সাধনার জন্য তার সব নিয়ে আসবে। আমি মুক্তি লাভের আশায় চুপ করে একপাশে দাঁড়িয়ে রইলাম। উনি চটপট করে কিছুক্ষণের মধ্যেই ঝোলা থেকে গোলা চন্দন বার করে সব দেহটাকে উপুর করে চন্দন মাখিয়ে দিলেন। নিজের সারা গায়ে মরা পোড়ার ছাই মেখে তার উপর একটা হরিণের চামড়ার আসন পেতে কিছু পুজোর উপকরণ নিয়ে উপবিষ্ট হলেন। আমাকে পই পই করে একটা কথা বলতে লাগলেন। একটু দূরে অপেক্ষা করবি, দূরে দূরে। একজন উত্তর সাধক ছাড়া সব সাধনা নাকি সম্ভব হয় না, তাই আমাকে থাকতেই হবে। তবে যখন সব সাধনা চলবে, তখন মৃতদেহে প্রাণ সঞ্চার হবে। সে এই স্থান পরিত্যাগ করতে চাইবে, বিভিন্ন শক্তি এই সাধনা ব্যাহত করবার চেষ্টা করবে। আমাকে সব রকম পরিস্থিতিতে অবিচল থাকতে হবে। এক চুল এদিক ওদিক হলে দুজনেরই বিপদ অনিবার্য। মৃত্যু ঘটাও আশ্চর্য নয়। আমি দেখতে থাকলাম। প্রথমে উনি সব দেহের মুখে পোড়া মাংস গুজে দিলেন, তারপর একটা মাটির ভাঁড়ে মদ দিলেন, নিজেও গলায় খানিক ঢাললেন, আর তারপর শুরু হলো মন্ত্রোচ্চারণ। কি সব ভয়াবহতার বর্ণনা! বলার ভঙ্গিতেই মানুষের ভয় পেয়ে যাবে। আমি মুখে কোনো শব্দ না করে চুপ করে বসে রইলাম। বেশ খানিকক্ষণ পরে যা দেখলাম তা দেখে আমার সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। এই নারকীয় দৃশ্য না না সে নারকীয় দৃশ্য না দেখলেই বোধহয় ভালো হতো। দেখলাম মৃতদেহটা মাথা তোলার চেষ্টা করছে। এ কি সত্যি সম্ভব? নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। দেখলাম মৃতদেহ যতবার মাথা তুলছে ততবার ওনার মন্ত্রোচ্চারণের শব্দ বেড়ে যাচ্ছে, আর ভাঁড় থেকে মদ নিয়ে উনি জোর করে মৃতদেহের মুখে ঠুসে দিচ্ছেন। চারপাশে যেন শত শত জীবনের শ্বাস প্রশ্বাসের শব্দে বাতাস ভারী হয়ে উঠছে। কারা যেন সবকিছু পণ্ড করার জন্য মুখিয়ে আছে। আমি উঠতে চাইলাম, কিন্তু শরীরে কোনো শক্তি নেই। একটা সময় মনে হলো কে যেন পেছন থেকে আমার ঘাড় ধরে ঘোরানোর চেষ্টা করছে। লোহার মতো শক্ত সেই আঙুলগুলো। আমি ঘাড় শক্ত করে চোখ বন্ধ করে ইষ্ট নাম জপতে লাগলাম। হঠাৎ মনে হলো খুব কাছে কোনো কুকুর ডাকলো। একটু পরেই দেখি যমরাজ কোথা থেকে আরো খানচারেক নেড়ি জুটিয়ে আমার কাছে ছুটে এসে পাজামার নিচটা কামড়ে ধরে আমাকে টানছে। অন্য নেড়িগুলো আমাকে হাতে পায়ে মাথা দিয়ে ধাক্কা মারছে। আমি যমরাজকে দেখে বুকে বল পেয়ে জোর দিয়ে উঠে দাঁড়াতে সক্ষম হলাম। আর ঠিক এমন সময় এলোমেলো হাওয়া কোথা থেকে ছুটে এলো, আর সাথে ধুলোর ঝড়। আমি কোনো দিকে না তাকিয়ে ছুটতে লাগলাম কুকুরের দলের পিছন পিছন। আমার পিছনে ভয়ানক জান্তব আওয়াজ সব ভেসে আসছে। সেই আওয়াজকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আমি ছুটতে লাগলাম প্রাণপণে। মনে হলো কে যেন আমাকে পেছন থেকে টেনে ধরছে। সর্বশক্তি দিয়ে সেই টান ছাড়িয়ে আমি ছুটেই চলেছি, কেবল ছুটেই চলেছি। মাসির বাড়ির দরজায় গিয়ে বিধ্বস্ত হয়ে আমি পড়ে গেলাম।
মনে হলো অতল গহ্বরে তলিয়ে যাচ্ছি। জ্ঞান হারাবার মুখে যমরাজের ডাক শুনতে পেলাম। জ্ঞান ফিরল মাসির শোয়ার ঘরের বিছানায়। দেখলাম মেশো উদ্বিগ্ন মুখে আমার দিকে তাকিয়ে বসে আছেন। জানলা দিয়ে ভোরের নরম আলো ঢুকে সারা ঘরে আলপনা আঁকছে। আমি উঠে বসার চেষ্টা করলাম। মেশো আশ্বস্ত করলেন, না 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 বাবা, বাবা উঠিস না, বাবা উঠিস না, উঠিস না, শুয়ে থাক, শুয়ে থাক। গতকাল রাতে কি ঘটেছিল বাবা বলতো? হ্যাঁ, তোর গায়ে জামা নেই, কাদা মাখা খালি পা, মাথা ফাটা, সারা গায়ে আঁচড়ের দাগ কিভাবে হলো? বাবা, বাবা তোর কিছু হলে আমি তোর বাপ মাকে কি জবাব দেবো বাবা? আমাদের না বলে মাঝরাতে কোথায় গেছিলি বাবা, বল বল। আমি আগের রাতের সবিস্তার বর্ণনা দিলাম মেশোকে। সেই বর্ণনা শুনে পাশে দাঁড়িয়ে মাসি ভয়ে কেঁদে ফেললেন। আমি তোকে বারবার সাবধান করেছিলাম, তুই না শুনে নিজের বিপদ ডেকে আনলি। থামো না, থামো না। ও আচ্ছা, একটু আগে খবর এসেছে শ্মশানে আমার সেই কাকাকে কে কারা জ্যান্তভাবে টুঁটি ছেড়ে হত্যা করেছে। পুলিশ তদন্তে নেমেছে। আমি চাই না তুই আর কোনো ঝামেলায় পড়িস, তাই গাড়ি বুক করেছি তোর জন্য। কিছুক্ষণের মধ্যেই সেই গাড়ি তোকে বাড়ি দিয়ে আসবে। পরে সব মিটলে আসিস আবার। আশা করি কাকার সাথে সাথে তার দেওয়া অভিশাপেরও বিনাশ ঘটেছে। এবার হয়তো বাড়িটা সারাতে পারবো। কি বুঝলি? উনি তান্ত্রিক জানতাম, তবে অঘরী জানতাম না। তবে বাংলায় একটা কথা আছে না, সব ভালো যার শেষ ভালো তার। আমি অস্ফুটে কেবল একটা শব্দই বের করতে পারলাম, যমরাজ। মাসি একগাল হাসলেন। তোর প্রাণ বাঁচানোর পুরস্কার স্বরূপ আজ আমি ওকে আর ওর বন্ধুদের পেট পুড়ে পাঁঠার মাংস আর ভাত খাওয়াবো, বুঝলি? যমরাজ কোথায় এখন? যমরাজ কই? মেশো ঘর ছেড়ে বেরিয়ে পটলার যমরাজকে ডেকে আনলেন। যমরাজ লেজ নেড়ে আহ্লাদ করে আমার পেটের উপর চড়ে বসল। দেখলাম ওর পিঠে একটা গভীর ক্ষত। অবলা প্রাণীটা নিজের প্রাণ হাতে করে আমাকে বাঁচালো। আমার দু চোখ জলে ভরে এলো। পটলা আমার দুহাত জড়িয়ে ধরল। তোমার তোমার খুব সাহস গো। আমি আমি আজ থেকে তোমার ভক্ত। আমি পটলা আর যমরাজকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে গেল, আর আমাকেও বাড়িতে চলে আসতে হলো। শুধু ওই একটা কথা মাথার মধ্যে ঘুরতে লাগলো, সব ভালো যার শেষ ভালো তার।